Hello everyone and welcome to another episode of Art Support with Artsbyrats সাথে আছি আমি আসিফুর রহমান একজন প্রফেশনাল কমিক বুক আর্টিস্ট কনসেপ্ট আর্টিস্ট এনএফটি ক্রিয়েটার ও সফল ইউটিউবার আর্ট সাপোর্ট উইথ আর্টসবাইরাটস গ্রুপে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। তো গ্রুপে অনেকেই আমাকে প্রশ্ন করেন এবং অনেকেই প্রশ্ন থাকে ড্রয়িং সম্পর্কিত, আমার ফিডব্যাকও থাকে ড্রয়িং ইমপ্রুভমেন্ট সম্পর্কিত। ক্যারেক্টার ডিজাইনের অনেক পোস্ট অনেকে করেন, প্লাস কালারিং শেডিং অনেক কিছু নিয়ে সাজেশন দিই সবাইকে। আর্ট সাপোর্ট উইথ আর্টসবাইরাটস গ্রুপে প্রায় 2 বছর হতে চলছে। গ্রুপে বিভিন্ন পোস্ট করা টপিক, বিভিন্ন রকম সময় দেওয়া সাজেশান, সবগুলির মধ্যে সবচেয়ে কমন যে সাজেশানটা আমি দিই সেটা হচ্ছে ড্রয়িংয়ের ইমপ্রুভমেন্ট করতে হবে। সেটা ক্যারেক্টার ডিজাইন, এনভায়রনমেন্ট ডিজাইন অনেক ক্ষেত্রেই। কিন্তু খেয়াল করে দেখলাম যে ড্রয়িংয়ে সবাইকে যে এইভাবে ফিডব্যাকটা দিচ্ছি, কিন্তু ড্রয়িং আসলে আমি কীভাবে করি, একটা ক্যারেক্টারকে ড্রয়িংয়ের স্টেপগুলো কী কী, কোন কোন স্টেজ পার হয়ে ড্রয়িংটা একটা ফিনিশড স্টেজে আসে, সেই জিনিসগুলো ভিডিওতে ওইভাবে আলোচনা কখনো করা হয়নি। খণ্ড খণ্ডভাবে অনেকবারই হয়তো জিনিসগুলো অনেককে বলেছি, কিন্তু পুরোটা এক সিরিজে করা হয়নি। তাই ভাবলাম সেরকমভাবে একটা একটা প্লেলিস্ট মতোই আসলে করা, এটা একটা ভিডিও না, 7টা খণ্ডে ভাগ করা। একটা ক্যারেক্টার রেফারেন্স থেকে জেস্চার ড্রয়িং থেকে ফর্ম বিল্ড আপ, তারপর সেখান থেকে একটা স্কিন, একটা বেস মেশ মতন তৈরি করা, তার উপরে অ্যানাটমির স্ট্রাকচার, সেখান থেকে ফাইনালি যে আমার ক্যারেক্টারের লাইন আর্ট সেই পর্যন্ত কীভাবে যাওয়া যায় ড্রয়িংয়ের প্রপার স্টেপগুলো ফলো করে, সেটা দেখানোর জন্যই এই বিশাল একটা ভিডিও, সম্পূর্ণ রিয়েল টাইমে করা, রিয়েল টাইম কমেন্ট্রি দিয়ে। তো রিয়েল টাইম আঁকতে গেলে যেটা হয়, অনেক সময় আউটপুটটা ঠিক মন মতো আসে না, বাট তারপরে চেষ্টা করলাম অনেকখানি যতটুকু জানি সেটা দিয়ে করা। অ্যানাটমি সম্পর্কে আগেই একটা ডিসক্লেমার দিয়ে রাখি, অ্যানাটমি নলেজ আমার খুবই কম, এবং সেই নলেজের মধ্যেই যতটুকু জানি, যেখানে আমি কোনো মাসেলের নাম জানি না, কোনো বোনের নাম জানি না, আমার যেভাবে মনে রাখতে সুবিধা হয় সেভাবে শেপগুলি উপর বেস করে বেসিক্যালি আমি অ্যানাটমিটা দেখিয়েছি এখানে। তো এটাকে খুব অ্যানাটমি একদম টেক্সট বুক এক্সাম্পল মানে বলে ধারণা করলে আসলে ভুল হবে। আর ড্রয়িংয়ের জন্য আমার কাছে মনে হয়েছে যে এইটুকু আমার কাজে লাগে, যেটুকু সেটা শেয়ার করা সবার সাথে। আর একদম যারা প্রথম থেকে শুরু করবে তাদের তো জেস্চার, ফর্ম ড্রয়িং এগুলি থাকছি। আশা করি সিরিজটা ভালো লাগবে। দেখা যাক। আমরা এখন ড্রয়িং করছি অবশ্যই ক্লিপ স্টুডিওতে আর ওয়াকম ইন্টুস ট্যাবলেট ব্যবহার করে। তার কথা না বলে সরাসরি চলে যাই ক্লিপ স্টুডিওতে। আমরা যখন ক্যারেক্টার কোনো ড্রয়িং শুরু করতে যাই, প্রথম স্টেপ হচ্ছে আমাদের জেস্চার ড্রয়িং। জেস্চার যখন আঁকতে যাব, যেমন এখানে আমি একটা খুব সিম্পল পোজ নিছি। এই পোজটা নেওয়ার কারণ এটা একদম ফ্রন্ট থেকে খুবই বেসিক, এবং এখানে একটা এরকম দাঁড়ানো পোজে আমাদের ক্যারেক্টার অনেক সময় আঁকতে হয়। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যেটা খেয়াল করতে হয় সেটা হচ্ছে এই যে শোল্ডার এবং এখানে হিপের যে লাইন, এখানের মধ্যে সবসময় একটা অপোজিট রিলেশন কাজ করে। অর্থাৎ এটা যদি এরকম ইনক্লাইন থাকে, এখানের অংশটা এরকম ইনক্লাইন থাকবে, আবার উল্টার ক্ষেত্রে এরকম হতে পারে। একদম স্ট্রেট যদি কেউ দাঁড়ায় থাকে তখন হয়তো দুটো সমান থাকে, কিন্তু সাধারণত একদম স্ট্রেট মানুষ দাঁড়ায় থাকে না। সবসময় আমরা ওয়েট একটা পা থেকে আর একটা পায়ে শিফট করি। যেমন এখানে ওয়েটটা মেইনলি এই পায়ের উপরে, এই পাটা লুজলি হ্যাং আছে, আবার যখন ওয়েট শিফট করবে তখন হয়তো ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। জেস্চার ড্রয়িংয়ের সময় এই পয়েন্টটা মনে রাখা খুব জরুরি। এবং আরেকটা জিনিস হচ্ছে, যখন আমরা ফিমেল ক্যারেক্টার রাখতে যাই তখন আমাদের এখানের চেয়ে এখানের উইথ বেশি হয়, আবার মেল ক্যারেক্টারের ক্ষেত্রে জিনিসটা উল্টা হয়। তো এই জিনিসগুলো মাথায় রাখা। সাথে আর একটা ব্যাপার হচ্ছে প্রপোর্শন এবং ব্যালেন্স। প্রপোর্শন হচ্ছে আমরা যখন কোনো ক্যারেক্টার আঁকতে যাব সেটা অনুপাত মাপার জন্য একটা উপায় হচ্ছে হেডের সাথে বাকি অংশগুলির রিলেশন কেমন। এখন ডিসপ্রপোর্শনেট বা আউট অফ প্রপোর্শন অনেক ক্যারেক্টার হইতে পারে, যেমন এখানে 1 2 3 4 5 6 হেডস আমরা দেখতেছি, মানে রাফলি অ্যাপ্রক্সিমেটলি 6 হেডস। কিন্তু আমি চাইলে ক্যারেক্টার অন্য প্রপোর্শন আঁকতে পারি, আমার ক্যারেক্টার হয়তো 3 হেডস হইতে পারে। তখন এই জায়গাগুলো হেডের কম্প্যারিজনে কীভাবে চেঞ্জ করব সেটা আমার স্টাইলিস্টিক চয়েস। তবে আমি যখন রিয়েলিস্টিক স্টাডি করতেছি তখন আমাকে এই প্রপোর্শনটা মাথায় রাখা জরুরি। একই সাথে আর একটা জিনিস জরুরি, সেটা হচ্ছে উইডথের প্রপোর্শন। অনেক সময় এটা আমরা মিস করে যাই। যেমন ফেস, সেটার কম্প্যারিজনে
এই অংশগুলো কতটুকু চওড়া, মানে শোল্ডারটা, এটা সাধারণত 2 হেডের সমান হয়। তো এই ডিসিশনগুলো নিয়ে তারপর আমরা জেস্চার ড্রয়িংয়ে যাব। জেস্চার ড্রয়িংয়ের সময় আমাদের জিনিসটাকে একদম, অনেকে জেস্চার ড্রয়িং সময় ফিঙ্গার ডিটেল এটসেট্রা অনেক চিন্তা করেন, এই জিনিসগুলো অ্যাভয়েড করে আমরা খুব সিম্পলি, যদি আমি যেভাবে আর কি করি, একটা লাইন নিলাম, তারপর বড় যে শেপটা, ওভারঅল বড় শেপ। এখন এখানে একটা জিনিস হচ্ছে, কথা বলতে বলতে আঁকা একটু ডিফিকাল্ট, তো হয়তো আমার এই টিউটোরিয়ালের ফাইনাল আউটপুট কেমন আসবে আমি জানি না, আর তারপরও জাস্ট এটা একটা ডেমনস্ট্রেশন হিসেবে চিন্তা করলাম পুরো ভিডিওটা কীভাবে দেখানো যায়, কারণ অনেকেই এটা নিয়ে প্রশ্ন করেন। জেস্চার ড্রয়িংয়ে কিন্তু কোনো রকম বাধা ধরার রুল নেই যে এইভাবে জেস্চার করতে হবে, যে যেভাবে, কারণ জেস্চার জিনিসটা হচ্ছে বিল্ডিং ব্লক। বিল্ডিং ব্লক আপনি যেভাবে আপনার সুবিধা হয় এইভাবে আপনি বসাতে পারেন, আপনার যেভাবে কাজ করতে, যেখান থেকে আপনি জিনিসটাকে পরের স্টেপে নিয়ে যেতে পারবেন, ওইটাই জেস্চার। তো এটার কোনো রুল হয় না। এবং তবে জেস্চারের প্র্যাকটিসটার ক্ষেত্রে কিছু বেসিক জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে ওভারঅল বিগ শেপটা ধরতে পারতেছেন কিনা, আপনি দেখতে পারতেছেন কিনা, তারপর আপনার মতো করে ইন্টারপ্রেট করলেন সেটা পরের ব্যাপার, কিন্তু জিনিসটাকে প্রথমে দেখতে জানতে হবে। এখানেও একটা অনেক সময় থাকে যে আমরা যখন এই লাইন দেখলাম, একই সাথে হেডের লাইনটা, হেডটাও একটু টিল্টেড, কিন্তু হেডটা এখানে একদম না, হেডটা স্ট্রেইটই, মানে এইটার সাথে ঠিক লম্বভাবে থাকবে না, একটু অ্যাঙ্গেলে থাকে। যাই হোক, এখানে যেহেতু এটা এরকম অ্যাঙ্গেল করা, এটার সাথে ঠিক এরকমভাবে থাকবে না, একটু আরেকটা অ্যাঙ্গেলে আছে। জেস্চারের সময় অ্যানাটমি, স্ট্রাকচার এসব ভাবার খুব একটা প্রয়োজন নেই। আপনি বড় শেপটা দেখবেন, এখানে যেমন একটা বড় শেপ হচ্ছে, বা যেগুলোকে ল্যান্ডমার্ক বলা যায়, সেটা অনেক সময় আমি চেক করি যদি আমি ঠিক এটা আঁকতে চাচ্ছি, যেহেতু এইটার সাথে এই পয়েন্টের কানেকশনটা কেমন, এটার সাথে এই পয়েন্টের কানেকশনটা কেমন, পুরো জিনিসটা এরকম একটা শেপ, আর এই পায়ের অংশটা এরকম একটা শেপ, মানে বড় বড় শেপগুলোকে দেখা, আমি সেই শেপগুলো কতখানি আনতে পারলাম। আমার ক্ষেত্রে যদি আমি যোগ দিই, পায়ের টিপের সাথে যোগ দিলে হয়তো এরকম হবে। এইখানে যেমন আমার মনে হচ্ছে যে অ্যাঙ্গেলটা ঠিক আসতেছে না, সুতরাং এটা হয়তো আর একটু উপরের দিকেই উঠাতে পারি। এইগুলোর মধ্যে যদি আমি অ্যাঙ্গেলটা দেখি, এদের অ্যাঙ্গেলটা এরকম, তাহলে এই হয়তো এখানে উঠাই দিলাম হাতটাকে। ল্যান্ডমার্কগুলো এবং এই যে এদের মধ্যে একটা কানেকশান আছে, এই ল্যান্ডমার্কগুলোকে আমি চেক রাখি যে আমি ওই জায়গাগুলোকে হিট করলাম কিনা, তাহলে আমার ফাইনাল ছবিটা হয়তো এটার কাছাকাছি হবে। একই সাথে খেয়াল করবেন, এখানে তো দাগাদাগিগুলো একটু মুছে দিই, এদের মধ্যে একটা, এটা ঠিক দুটি একই লাইনের একটু অ্যাঙ্গেল আছে আমি যা দেখতে পাচ্ছি, কারণ এই পাটা একটু সামনের দিকে, ওটাও একটু মাথায় রাখলাম। আমি হয়তো স্টাইলিস্টিক্যালি অনেক চেঞ্জ করে ফেলবো পরে, আমার ছবি যে খুব রিয়েলিস্টিক হবে তা না। তারপরে এই স্টেজ পর্যন্ত যতখানি আমি ওই প্রপোর্শনটাকে ফলো করতে পারি সেটার উপরে ডিপেন্ড করবে। এক্সাজারেশন বা এটসেট্রা জায়গা আরও পরে আসবে। আমি অনেক সময় এ ফিগারের প্রপোর্শনের দিক থেকে বা জেস্টার দিক থেকে এক্সাজারেট করতে পারি, তবে আপাতত সেটা নিয়ে ভাবতেছি না। স্ট্রাকচার, মাসেল, অ্যানাটমি কোনো কিছুই জেস্টারের সময় ভাবার খুব একটা দরকার নেই। পা আমি এক সময় জাস্ট একটা লাইন টেনে রেখে দিই, হাতের এখানে লাইন, তবে মনে রাখতে হবে হাতের কবজিটা শুরু হয়েছে কিন্তু এখান থেকে, এই হাতেরও কবজিটা শুরু হয়েছে কোথায় খেয়াল করেন, এখানে একটুখানি এক্সটেন্ড এসে তারপরে ফিঙ্গারগুলোতে, এটা একটা মাথায় রাখার দরকার যে আমার কবজিটা এখানে শুরু হলো। মোটামুটি এগুলি আমার ল্যান্ডমার্ক সিলেকশন বলি বা যেটাই বলি। এখন এই পর্যায়ে এসে আমার জেস্চারটাকে আমি বলবো যে অলমোস্ট জেস্চার ফেজ পর্যন্ত টান। আমি যে ফিগারটায় জেস্চারটা যেরকম ছিল, এখানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এবং একটু রিল্যাক্সড পোজে, খুব স্টিফ না, সেটা আমি ধরতে পারছি। আরও একটা পয়েন্ট যেটা জেস্চারের সময় অনেক সময় কাজে লাগে, সেটা হচ্ছে ব্যালেন্স। এই লাইন থেকে আমি যদি ঠিক গ্রাউন্ডের উপর একটা লাইন টানি একদম সোজা বরাবর, অনেক সময় দেখা যায় সেই লাইনটা আইদার একটা গোড়ালির উপরে থাকে অথবা দুই গোড়ালির মাঝখানে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে থাকে।
এখানে বিষয়টা অনেকটা সেরকম যে এই লাইনটা দুই গোড়ালির অলমোস্ট মাঝামাঝি জায়গায় আছে, এই কারণে পোস্টটা ব্যালেন্স দেখাচ্ছে। এটা ব্যালেন্স চেক করা একটা থাম্ব রুল, সবসময় যেটা কাজে দিবে তা না, কিন্তু অনেক সময় এই রুলটা কাজে দেয় যে দুই গোড়ালির ঠিক মাঝামাঝি জায়গায় থাকবে ওই লাইনটা, অথবা একটা পায়ের স্ট্রেট উপরে দেখা যাবে ভর দিয়ে আছে। এনিওয়ে, তো জেস্চার এইভাবে একটা দাঁড় করানোর পর এরপর আমি চলে যাব জেস্চারটাকে কপি করে নিই। অনেক দিন ধরে আপনি আঁকতে থাকলে আসলে আপনার স্টেপগুলো অনেক সময় আপনি অনেক কুইকলি স্কিপ করে যেতে পারেন, বাট স্টেপগুলো বোঝার জন্য সব স্টেপগুলোই জানা জরুরি।